আমার বারান্দায় একটা বিশাল অংশ জুড়ে নভেম্বর থেকে এই এপ্রিলের শেষ পর্যন্ত একটি ঋতুই খুব বেশি করে প্রমিনেন্ট, সেটা হচ্ছে শীত। কত কিছু যে দেখলো প্রকৃতি, গরম দেখলো, বৃষ্টি দেখলো, আবার শীত দেখলো, আবার গরম দেখলো, এখন দেখছে বৃষ্টি এবং আবার শিরশিরানি ঠান্ডা। কিন্তু আমার বারান্দা বাগান অক্ষয় অমর হয়ে রয়েছে এই সুন্দর সুন্দর শীতের দ্বারা। তবে আমার এই শীতের বয়স হয়েছে, খুব বেশি দিন আর এই শীতগুলো থাকবে না। আমি ভাবছি কাল পরশু আর নিচে থেকে কোনো ফুল নেব না, সেগুলো দিয়েই পুজোটা সারবো। তাহলে ফুলগুলো ব্যবহারও করা হয়ে যাবে, আর শুকিয়ে শুকিয়ে এরকম করে ঝরেও পড়ে ফেলে দিতে হবে না তাদের। কারণ এই যে কত কত শুকিয়ে রয়েছে দেখুন তো। এখন কুঁড়ির সংখ্যা অনেক কমে গেছে, হয়তোবা আর কয়েকদিনের মধ্যেই গাছগুলো আর থাকবে না। মানে শেষ পর্যন্ত আমার বারান্দা বাগান থেকে শীত বিদায় নেবে। কিন্তু আজকের আবহাওয়া হচ্ছে অসম্ভব সুন্দর। কালকে যখন আমি ভিডিও এডিট করছিলাম এই উইন্ড চাইমসের আওয়াজে, এই ঠং 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 আওয়াজে সে আমি ভিডিও এডিট করতে অন্য ঘরে চলে গেলাম। ওই ঘরে এই ঘরে বসে বসে সাধারণত আমি ভিডিও এডিট করি, কালকে করতেই পারছিলাম না। রাত্রেবেলাতেই ঘরে করলে সুবিধে হয়, গাড়ি ঘোড়ার আওয়াজ কম হয়। কিন্তু কালকে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো রাত্রেবেলায় ছিল না, কিন্তু ইনি প্রচণ্ড পরিমাণে দুলেছেন। আর কালকে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সেটা এখনও চলছে। খুব জোরে নয়, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে। সকাল থেকে উঠে ঝিরঝিরে ব্যাপারটা তৈরি হয়েছে। আর একটা জিনিস আমার চোখে ভীষণ ভালো লাগে এই বারান্দা বাগান থেকেই, সেটা হচ্ছে এই হলুদ কলকে। এটা মিউনিসিপ্যালিটি থেকে লাগিয়েছিল। এই কলকে গাছটা না পুটিমারির বাড়িতে ছিল। আমাদের পুটিমারির বাড়ির সামনে একটা লন ছিল, সে লনের ঠিক মাঝখানে কলকে গাছটা ছিল। বাবা বড় শখ করে বাড়িটা করেছিলেন, গাছগুলো সব লাগিয়েছিলেন, নির্বাচন করেছিলেন, লাগিয়েছিলেন। এই গাছটাকে দেখলে আমার পুটিমারির বাড়ির কথা মনে পড়ে। আর এই যে সাদা কলকেটা যেটা দেখছেন, এই সাদা কলকেটা আমাদের শিলিগুড়ির বাড়িতে ছিল। সাদা কলকে পুটিমারির বাড়ি তথা দিনাটার বাড়িতে কোনো কোনো বাড়িতেই ছিল না। এই যে এটাই কিছুদিন আগে পর্যন্ত আমার এই বাগানেতে ছিল। তারপর গাছটাতে কি একটা হলো, মরে গেল গাছটা, তারপর কেটে দেওয়া হলো। আর নিচেও পর্যন্ত দেখবেন এই গাছেও কোনো ফুল নেই। এই যে টেম্পোগুলো সব দাঁড়িয়ে থাকে, এর মধ্যে উঠে উঠে সব একবারে ডাল ভেঙে টেঙে পুজোর জন্য ফুল পেড়ে নিয়ে যায়। এটাতেও যেমন নিচেতে কোনো ফুল পাবেন না, এইটাতেও নিচে কোনো ফুল পাবেন না। যা পাবেন সবই ওই ডগের দিকে, নিচেতে কোনো ফুল নেই, আর থাকলেও খুবই কম। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরের এই মনোরম আবহাওয়ায় আমরাও খুব ভালো আছি। অ্যামাজনে এগুলো আজকে এলো, অর্ডার দিয়েছিলাম কয়েকদিন হলো। ভোটের জন্য আসতে দেরি হচ্ছিলো। অ্যামাজন সাধারণত অনেক তাড়াতাড়ি ডেলিভারি করে, মিশোর দেরি হয়, মিন্ত্রাতেও দেরি হয়, কিন্তু অ্যামাজন খুব ফাস্ট ডেলিভারি করে। কিন্তু এইবারেতে বেশ দেরি হলো। আমার আগেরটা শেষ হয়ে গেছে, সেটা চললো অনেকগুলো মাস। তো তারপর এই যে এখন আবার দুটো কিনেছি, এগুলো অনেক দিন চলে যাবে, মোটামুটি 2026 তো এটা আরামসে চলে যাবে। এইটি হচ্ছে আমাদের সর্বঘটের কাঁঠালি কলা। আলাদা আলাদা কন্টেনারে চলে যাবে। কাপড় কাচার সময় কাপড়টা যখন ভিজিয়ে রাখা হয় তখন এটা দিয়ে ভিজিয়ে রাখা হয়, এবং যখন সবার শেষে একটুখানি লাস্ট মানে সাবান ধোয়ার পর শেষ জলটা দিয়ে যখন নিয়ে করা হয় তখন একটু পাস্তা সল্ট দিয়ে চুবিয়ে দেওয়া হয়, ব্যাস এটুকুই। তারপর চানের জলে দিই আর কি। আমি বুম্বাদা তো দিই, টুপুর দেয় কি না জানি না। আমরা বালতিতে চান করি, শহরে আমরা তো করে চান হয় না। বালতিতে দিতে পারি সামান্য একটুখানি, বালতির জলে দিয়ে, সেটা আলাদা কন্টেনার। ঘর মোছার জন্য যেটা দেওয়া হয় সেটার জন্য আলাদা কন্টেনার। এরকম করে করে প্রায় 4টে কন্টেনারে এটা চলে যাবে। কাপড় কাচার জন্য একটা, চানের জন্য দুটো, বাথরুমে দুটো, আর একটা ইয়ের জন্য, ঘর মোছার জন্য। এটার অর্ডার দেওয়া হয়েছিল ওই যে আমি দিনহাটা থেকে এসেই, তার আগে পর্যন্ত চলছিল। তাই এসে পর থেকে আমি দেখলাম যে না, একবারই শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে। তো তখন আমি পিঙ্ক সল্ট দিয়ে কাজ চালাচ্ছিলাম, রান্নার যে সল্টটা সেটা দিয়েই কাজ চালাচ্ছিলাম। তো যাও এসে গেল, এবার ভালো বাঁচোয়া। খুব একটা বেশি লাগে না, একটু একটু করে দিলেই হয়। আজকে বোধিসত্ত্ববাবু এই আলুটাকে নিয়ে এলেন হচ্ছে বাজার থেকে। খুব পছন্দ করেন এই আলুর ইয়ে খেতে, দম খেতে। আমাদের মেনু ফ্রাইড রাইস আর পাঁঠার মাংস, টুকুরের জন্য মুরগির মাংস, টুকুরের আমার জন্য, দুজনের জন্যই। আমি আজকে একটু পাঁঠার মাংস খাবো, ইচ্ছা আছে সেরকম। যেহেতু কুটে পেটে অলকাতে একটু হেল্প করেছে, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে রান্না, আমাকে টেস্ট করতে যাচ্ছে, যাই গিয়ে টেস্ট করে এসে গেল।
ওরে বাপরে, ভালোই হবে। কাজু বাদামটা দেবো না দাদাকে, ভালোই হবে। দেখি দেখতে কি হবে, নুন মিষ্টি সে তো বুঝতেই পারছি, এত তাড়াতাড়ি তো কি বলছি। পারফেক্ট, দারুণ। একটু লবণটা বেশি, সামান্য। না 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 না, ভালো করে দেখো। না, ভাত মেশাতে হবে না, একটুও ভাত মেশাতে হবে না। আর কোনো দিস মেশানো থাকলে ঠিক হয়ে যাবে, জিনিসটা একটু কম মিশেছে, যার ফলে জায়গায় জায়গায় একটু নুন বেশি মিষ্টি বেশি। হ্যাঁ, একটু নাড়িয়ে দাও, তাড়িয়ে হয়ে যাবে, নাহলে পারফেক্ট হয়েছে। হ্যাঁ ভালো সাথে হবে না, তাহলে কিন্তু ব্যালেন্স বিগড়ে যাবে। যাই আমার, হ্যাঁ 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 একদম ঠিক আছে, ঘি ঠিক আছে, এর থেকে বেশি হলে বাজে হবে। দেখি আমার পদ্ম গাছগুলোর কি অবস্থা। মনসুন ব্লুমার বলে যেটাকে দিয়েছে, সেটা মনসুনেও ব্লুম করে না। মনসুন ব্লুমার, কোনটা মনসুন ব্লুমার, খাবার বেশি হয়েছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। আর এটা সেদিন প্রথম দিন যেটা আপনাদের দেখিয়েছিলাম কুড়িটা, সেটা মনে হচ্ছে হবে না। আর একটা কুড়ি আছে, সেটা হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। নিচে পারফরমেন্স একদম ভালো হচ্ছে না। আর ছাদেরগুলো দেখার মতো হয়েছে। পদ্ম গাছ না এক হাতের গাছ, জানেন তো, 2-3 হাত করলে পদ্ম গাছ ভালো হয় না। এই যে এই একটা মুখ বাড়িয়েছে, এটা হচ্ছে পিওনি ফ্যামিলি, এটা হোয়াইট পিওনি। এটা কিন্তু পারফরমেন্সটা ভালো হওয়া উচিত। এটা যদি ছাদে যেত তাহলে একদিন ফুল এসে যেত। ঠিক আছে, অভিজ্ঞতা। বাবা কি সুন্দর লাগছে দেখতে। কোথায় যাচ্ছিস? এইটা তো ওই পয়লা বৈশাখের জামা, রিলায়েন্স ট্রেন্ডস দিনহাটা। কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুদের সঙ্গে যাচ্ছিস? কখন ফিরবি? হ্যাঁ, বেরোলি না তারই আগে মা কিনা বলছে কখন ফিরবি, তাই না? হ্যাঁ, মায়ের এরম বলে, সবার মায়েরাই বলে। তুমিও যখন মা হবে তুমিও বলবে। সাবধানে যেও, বৃষ্টি পড়ছে, ছাতা নিও। হ্যাঁ, প্রচন্ড বিদ্যুৎ চমকা ছিল একটু আগে অবধি, এখন আবার ঠিকঠাক হয়েছে। এখন দেখুন বাড়ির সামনে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু আমাদের সিসিটিভির আওতা, কী করে জানতে পেরেছে সবটুকুতে গাড়ি দরকার থাকবে। নতুন ঢং হয়েছে না, যে গাড়ি কিনবো গ্যারেজ কিনবো না। একটুখানি উপরে পদ্মগুলোকে দেখতে এসেছিলাম। ইয়েলো পিওনি দারুণ পারফর্ম করছে। আমার একটা গামলায় 4টে কুড়ি, কালকে ওভারফ্লো করতে এসে দেখছি আর একটা মুখ বাড়াচ্ছে। আজকে বোধহয় বাড়িয়েই দিল। হ্যাঁ বাড়িয়ে ফেলেছে, একদম বাড়িয়ে ফেলেছে মুখ। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা কালকে জলের নিচে ছিল, আর বাকিগুলো খুব সুন্দরভাবে বাড়ছে। মোটামুটি 2-3টে তো ওখানেই, 4টে, এটা 5টা, 5 নম্বর এটা কি, এটাও ইয়েলো পিওনি, এটাও 2টো আর এটাও 2টো। এই যে এটা হচ্ছে আমেরিকা মিলিয়া। ওর রেজাল্টের টাইমও প্রায় চলে এসেছে, এখনও সিবিএসই কিছু জানায়নি, কিন্তু ওই আর কি বিভিন্ন অসমর্থিত সূত্র, সেগুলোর তো একটা খবর থাকেই। দেখা যাক, বেরোবে, এর মধ্যেই বেরিয়ে যাবে রেজাল্ট। এবারে না বাংলার পালাবদলটা খুব দরকার, বা পরিবর্তন যেই হোক, মানে যে এখন আছে তার থেকে অন্য কেউ আসাটা, মানে একটা লজ্জার, একটা অস্বস্তির এবং একটা অদ্ভুত আবহের একটা পরিবর্তন। মানে হরিলুটের বাতাসার মতো করে শুধু ভাতা দিয়ে দিয়ে একটা প্রজন্মকে মানে শেষ করে দেওয়া আর কি। আমরা এই রাজ্যেই বড় হয়েছি, এই রাজ্যেই জন্মেছি। যেদিনকে একজন কাউকে একটা শিক্ষাকে জব ভিল করেছিল, তারপরে দেখলাম একজন উত্তরবঙ্গেরই এক প্রিন্সিপালকে হিড় করে টানতে টানতে কলার ধরে নিয়ে বাইরে বের করলো। তখন সদ্য এই দল রাজনীতিতে এসেছে, তারপর তো একটার পর একটা এরকম ঘটনা ঘটতে ঘটতে শেষটা গিয়ে চূড়ান্ত সেটা হচ্ছে রাস্তার মধ্যে বসে রইল মাস্টারমশাইরা। আমি আদ্যান্ত শিক্ষক ব্যাকগ্রাউন্ডের মেয়ে, তো আমার কাছে যার যেরকমভাবে যে বড় হয়, এই দৃশ্য দেখে তো আমরা কোনোদিনও অভ্যস্ত ছিলাম না। তো মাঝখানে ওই 2021-এ একবার একটা খুব ভালো একটা খবর পেয়েছিলাম, সেটা শুনেও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রকমের দ্বৈততা থাকে, তো আমার মধ্যে হয়তো সেরকম একটা ছিল। সেটা স্বপন দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক, তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। খুব প্রথমে শুনে খুব মনটা খারাপ হয়েছিল যে এইরকম একজন মানুষ, তিনি কিনা দাঁড়াচ্ছেন একটা যে কোনো রাজনৈতিক দলের হয়ে,
তিনি দাঁড়াচ্ছেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমাদের এতদিন ধরে রাজনৈতিক নেতাদের দেখে দেখে এমন একটা চোখে বা মনে একটা এমন একটা জায়গা তৈরি হয়েছিল যে রাজনীতি ভালো লোকেরা করে না, রাজনীতি শিক্ষিত লোকেরা করে না, এটা একেবারে নিতান্ত অশিক্ষিতদের কাজ, অনুব্রত মণ্ডলদের কাজ, এরকম একটা ব্যাপার আর কি মনে হয়েছিল। তো পরবর্তীকালে তো যাই হোক এটা ভুলতে বসেছিলাম যে রাজনীতি আসলে শিক্ষিত লোকেরই কাজ, এটা অশিক্ষিতরা হাইজ্যাক করেছে, সেটা তাদের সময়ের একটা ভীষণ বাজে রকমের ফের, এটাই আর কি। যাই হোক তিনি যথারীতি হেরেছেন স্বাভাবিকভাবেই। তো এইবারেতে আবার এই ধরুন কিছুদিন আগে মতো বলছে, আমি অত তো এগুলোর খোঁজ রাখি না, তুই স্বপন দাশগুপ্ত আবার রাসবিহারী থেকে দাঁড়িয়েছে। খুব আনন্দিত হলাম শুনে যে যা হোক তবু শিক্ষিত এবং এইরকম প্রজ্ঞা এইরকম বাগ্মিতার একজন মানুষ তিনি সত্যি সত্যি রাজনীতিতে আসছেন, এটা সত্যিই আনন্দের কথা। আর এই ভদ্রলোক সম্পর্কে মানে তো জার্নালিস্ট তো, আর এইরকম পণ্ডিত মানুষ, যদিও তার যে মানে সাংবাদিকতার ধারা সেটা ঠিক আমার বাবা কাকা জ্যাঠাদের ধারা নয়, ডেফিনেটলি নয়, কিন্তু তার প্রজ্ঞাকে অস্বীকার করা কোনো দিন আমাদের বাড়িতে ছিল না, মানে এটা কখনো হয়নি। আমার উল্টে আমার মনে আছে 90 দশকের শেষের দিকটায় সম্ভবত বাবা কলেজ স্ট্রিটে গিয়ে ওই ভদ্রলোকের বই, স্বপন দাশগুপ্তের বই, স্বপন দাশগুপ্তের বই খোঁজ করছিলেন, কি যেন অযোধ্যা কি একটা বই ছিল, সেটা বাবা নিয়ে এসেছিলেন। দিনহাটা বাড়িতে খুঁজলে এখনও পাওয়া যাবে। বাবার দান তো বাম মনোভাবাপন্ন মানুষ তো ডেফিনেটলি। এখন দেখুন বিমান বোসের মতো ঋষিতুল্য মানুষ তার রাজনীতিতে, বাংলা রাজনীতিতে খুব কমই আছে। বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হলেও এই তার ফ্লেক্সিবিলিটিটা ছিল কিন্তু, যে তিনি অন্য মতকে খুব সুন্দরভাবে গ্রহণ করতেন। এটা তো একটা সংসদীয় গণতন্ত্রের খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষ একরকম মত পোষণ করবে আর একরকম মত তৈরি হবে, হতেই পারে, এটা এইভাবেই করে সমাজ এগিয়ে যায়। মত তৈরি হয়, সেটাকে ভেঙে আবার নতুন একটা মত তৈরি হয়। কিন্তু এই হালফিলের শেষ কয়েকটা বছর তথা এক যুগ ধরে যা চলছে সেটা মানে বিদ্যাসাগরের রাজ্য ভাবতে লজ্জা করছিল। মানে শুরু হলো হচ্ছে ওই জগ ঢিল মেরে মাস্টারমশাইদের, শুধু যে আমি শিক্ষাক্ষেত্রেই ধরি, অন্যগুলো যদি বাদও দিই, তারপর শেষটায় গিয়ে মাস্টারমশাইগুলো ছাত্রছাত্রীগুলো সব দেখছে তাদের মাস্টারমশাই ফুটপাথে খালি গায়ে শুয়ে আছে, তাদের চ্যাংদোলা করে পুলিশ নিয়ে যাচ্ছে, এই একটা অবস্থা। সেই রকম একটা জায়গায় কিছু কিছু মানুষের রাজনীতিতে আসা সত্যি একটা আশার আলো দেখায়, এটা তো ঘটনাই। ভালোর দিনের জন্যই তো মানুষ বেঁচে থাকে, আশা নিয়েই মানুষ বেঁচে থাকে, কী হবে সেটা সময় বলবে, কিন্তু ভালো কিছু একটা হোক। এবারে কত যে বুকের ভেতর রক্তক্ষরণ ছুঁয়ে 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 হয় বন্ধু, তাতে করে কি আর বলবো। আর এখন এমন একটা অবস্থা এই রাজ্যে তৈরি হয়ে গেছে যে কাউকে যদি কাটিয়ে কাউকে নতুন করে আসতে হয়, তাকে সেই ভাতার রাজনীতিটা খেলতেই হবে, তা নইলে তার পক্ষে স্থান বদল একদম অসম্ভব ব্যাপার। সরস্বতীর ভাণ্ডার ফুটো বইকে লক্ষ্মীর ভাণ্ডার ভর্তি করা যায়, এর আগে বহুবার বলেছি, কোনো দিন হয় না বন্ধু। আমাদের বাড়িতে পুটিমারি বাড়িতে 4টে নিউজ পেপার আসতো, তার মধ্যে একটা উত্তরবঙ্গ সংবাদ তো বটেই, কমপ্লিমেন্টারি, সেটা বাংলা আর আসতো না, কিন্তু আরও 3টে ইংরেজি পেপার আসতো। আমার বাবার কাছে না নিউজ পেপার পড়াটা ছিল ধ্যানের মতো, মেডিটেশনের মতো। এমনও হয়েছে যে মা কোনো এক রবিবার, আমার মনে আছে, আমাদের বাড়িতে যে কাজ করতো তাকে বলছে দীপালি জিজ্ঞেস করে হয়তো জ্যাঠোবাকে, জ্যাঠোবা চা খাবে কিনা। তা গিয়ে জ্যাঠোবা হচ্ছে জেঠু বাবা থেকে জ্যাঠোবা, ওটা জ্যাঠোবা, ওটা না, জ্যাঠোবাকে এখন জিজ্ঞেস করা যাবে না, জ্যাঠোবা পেপার পড়ছে, মানে জিজ্ঞেস পর্যন্ত করা যেত না তুমি এখন কিছু খাবে বা কিছু একটা করবে, তিনি নিবিষ্ট মনে পেপার পড়ছেন। তো তখনই শুনেছিলাম এইসব নামগুলো আমাদের কাছে চেনা, স্বপন দাশগুপ্ত, ডক্টর অশোক লাহিড়ী, কালকে শুনলাম নীতি আয়োগে তিনি একটা কিছু ভালো পোস্টে গেছেন, খুব আনন্দিত হয়েছে আমি উন্মাদন জন্য, খুব আনন্দিত, কারণ বাবাও বলতেন তথা এখন নিজেরাও বুঝতে পারি যে ভারতবর্ষের অন্যতম সেরা অর্থনীতিবিদদের মধ্যে একজন। সৌভাগ্যক্রমে তিনি বাঙালি এবং তিনি যদি ঘুরে দাঁড়াতেন ভালোই হতো, তবে এখন যেটা হয়েছেন সেটাও খারাপ কিছু নয়। শিক্ষিত মানুষের এখন না এই মুহূর্তে সত্যি রাজনীতি খুব দরকার, প্রকৃত অর্থে শিক্ষিত মানুষ, সত্যি কথা। ছি 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 ছি, কী অবস্থা, কী লজ্জার ব্যাপার। বন্ধুগণ, যার নাম টুপুর সে বৃষ্টি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। বৃষ্টির আওয়াজ পেয়ে প্রচুর পরিমাণে মশা ঢুকছে জেনেও জানলাটি সে খুলে দিয়েছে। একটু আগেই সে বন্ধুদের সাথে দেখা করে ফিরেছে, আর মন অত্যন্ত উৎফুল্ল, কারণ সে ঢুকেছে আর বৃষ্টি এসছে, তাই না বাবু? স্টাইলে একটুখানি হেরফের হতে পারে, হ্যাঁ, তার ছাতাটা তার সাথে ঠিক যাচ্ছিল না জন্য সে ছাতাটি নিয়ে যায়নি। হ্যাঁ রে, মশা তাড়ানোর থেকে জানলাখানা বন্ধ করে দেওয়া ভালো, দিবি না? কেমন লাগছে তুই ঢুকলি আর কেমন গুড়গুড় করে দেখে
তোর নাম টুপুর, বৃষ্টিও তোকে ভালোবাসে, তাই ঢুকে পড়েছিস, তাই জন্য বৃষ্টি এসেছে, তারপর বৃষ্টি এসেছে। বন্ধ করে দে মা, বড্ড মশা ঢুকছে। ওই দেখ বাইরে কিরম বিদ্যুৎ চমকাচ্ছে। দে না মা। এখানে নেচারের সাথে থাকা উচিত। যা বেরো বেরো বেরো, বাগানে গিয়ে শুয়ে থাক। কেন? আমার তো ইচ্ছা ছিল না নেচারের সঙ্গে থাকার। ওই 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 ও তোর বাবা ডাকছে বুঝি। হ্যাঁ, জানালা বন্ধ করে দিয়ে যা। ষোলোতে চালিয়ে দিলিস কেন? তাই জন্য ষোলোতে চালাবি। আমি প্যারাসিটামল 650 খেলাম, তুই আমায় দিলি। হ্যাঁ, তাই বলে কি ষোলোতে? শরীরটা আজকে কেন জানি না একটু খারাপ করছে, ওয়েদারটা বড্ড বেশি উল্টোপাল্টা করছে না। আজকে আবার খুব মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, সকাল থেকে তো দেখলেনি আমি চাদর বাদর গায়ে দিয়েছিলাম। আজকে কিছু কিছু কথা, মনের কথা বলেছি। যারা আমার নিয়মিত বন্ধু তারা জানেন যে এই কথাগুলো নতুন নয়, অন্য মানে কেউ খুঁজে বের করবেন না। আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমার ব্লগ যারা নিয়মিত দেখেন, পুনরাবৃত্তি করছি এই সমস্ত কথা আমার মুখ থেকে বলা, এগুলো নতুন নয়। আমি আমার এর আগে বহু ব্লগে বলেছি, সরস্বতীর ভাণ্ডার ফুটো করে কোনো দিন লক্ষ্মীর ভাণ্ডার ভরা যায় না। সেটা ফুটো কলসি, সেই কলসি কোনো দিন ভরে না। সরস্বতীকে টপকে সরাসরি যারা লক্ষ্মীর সন্ধান পায়, সেই লক্ষ্মী কখনোই স্থায়ী হয় না। সেটা খুব ডেঞ্জারাস সমাজের জন্য, এবং সেটা যে কতটা ডেঞ্জারাস সময়ের সাথে সাথে আমরা সবাই সেটা বুঝেছি। সরস্বতী মানে কেবল পুঁথিগত পড়াশুনো নয়, স্কিলকেও সরস্বতী বলে। যেমন রাজস্থানে আছে, তারপর অন্ধ্রপ্রদেশে বোধহয় আছে, ওরাও ভাতা দেয় বোধহয়, কিন্তু সেটা ওই স্কিল নির্ভর হয়। কিছু কিছু জায়গায় তোমাকে নাম রেজিস্টার করতে হবে, কিছু কিছু কাজ তোমাকে শিখতে হবে, তারপর বোধহয় 2 বছর তোমাকে ভাতা দেওয়া হবে, তার মধ্যে তোমাকে কাজগুলোকে শিখে নিতে হবে। তারপর তুমি ছোটো করে খাও, তুমি যেটা শিখেছো সেটা সরকারের সাহায্য নিয়েই শিখেছো, তারপর তুমি করে খাও। এইটা ঠিক আছে, কিন্তু একেবারে আবারও পুনরাবৃত্তি হরিলুটো বাতাসার মতো আদি অনন্তকাল তুমি যতদিন বেঁচে থাকবে, এই সরকার যতদিন থাকবে তোমাকে আমি ভাতার টাকা দিয়ে যাবো, এটা সর্বনাশের শুরু ছাড়া আর কিছুই না। আর কেউ যদি বলে যে এখন এই বেকার ভাতা ইত্যাদি ইত্যাদি মানে এটাকে সেলিব্রেট করা উচিত, মানে তাহলে আর কি বাকি থাকে একটা জাতির আত্মসম্মানের? তো এর আগে এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমি বলেছি, যারা নিয়মিত বন্ধু তারা নিশ্চয় জানেন। আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। মা ফোন করেছে একটা, ফোনে সাইলেন্ট করা আছে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে বন্ধুরা কালকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা। মার ফোনটা তুলি।